করছি সন্ধ্যা সুপার প্রাইম টাইম। শুভজিৎ এবং তন্নিষ্ঠার সঙ্গে আমি লীনা। তাসের ঘরের মতো অবস্থা তৃণমূল কংগ্রেসের, আর তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি আরো নিঃসঙ্গ হতে চলেছেন? কেন বলছে এই কথা? একটা ছবি দেখলে এটা আরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ইতিমধ্যেই তো বিদ্রোহী তৃণমূল সাংসদদের যে তালিকা, যে ব্লক তৈরি করা হচ্ছে, সেইখানে শতাব্দী রায় রয়েছেন। সেই শতাব্দী রায়ের সঙ্গে এবার দেখা যাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। শুধু দেখা যাচ্ছে নয়, গাড়িতে করে গেলেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে, বৈঠক হলো সেখানে। কিন্তু সেই বৈঠকে কি কথা হলো সেটা তো অবশ্যই জানার বিষয়, অবশ্যই আমাদের সেদিকটায় নজর রয়েছে। কিন্তু তার আগে যে বড় প্রশ্নটা উঠছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় কি তাহলে এবার বিদ্রোহীদের তালিকায় নাম লিখিয়েছেন নাকি লেখাবেন? মানে এটা এখনো অব্দি একটা প্রশ্ন চিহ্ন। আরও নিঃসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়? কথা বলবো ইনি আমাদের রিপোর্টারের সঙ্গে। জ্যোতির্ময় কর্মকার রয়েছেন নয়াদিল্লি থেকে। জ্যোতির্ময়, তাহলে সুদীপ বন্দ্যোপাধ্যায় তালিকাটা কনফার্ম ধরা যায়, মানে নামটা রয়েছে, এটা কি ধরে নেওয়া যায়? দেখো, যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, এই যে 19 জন যারা এই মুহূর্তে একটি বিদ্রোহী ক্যাম্প তৈরি করছেন, এই 19 জনের মধ্যে বা এই 19 জনের বাইরে 4 তারিখের রেজাল্ট বেরোনোর পর প্রথম যে ব্যক্তি বিজেপির সঙ্গে যোগাযোগ করেন তার নাম হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরিভাবে উত্তরপ্রদেশের নেতাদের মাধ্যমে বিজেপির কাছে মেসেজ পাঠান এবং তিনি বিজেপির সঙ্গে রফা করতে চান। আমাদের কাছে একেবারে কনফার্ম সূত্র থেকে খবর, 4 তারিখের রেজাল্ট বেরোবার পর প্রথম বিজেপির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন যে ব্যক্তি, সেই ব্যক্তির নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরিভাবে বিজেপির সঙ্গে যোগাযোগ করতে চান, কিন্তু বিজেপির অন্দরে বিশেষত রাজ্য বিজেপি নেতৃত্বের অন্দরে একাংশের এ নিয়ে রিজার্ভেশন ছিল। কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায়, এই যে 19 জনের নাম এসেছে, তার মধ্যে একমাত্র ব্যক্তি যিনি জেলখাটা আসামি, যার বিরুদ্ধে করাপশনের চার্জ রয়েছে, এবং এই বিষয়গুলি নিয়েই লাগাতার প্রচার চালানো হয়েছে। এবং সেই কারণে প্রথম থেকে যখন একটা বৃহৎ ক্যাম্পকে আমাদের দিল্লির আনাগোনা দেখতে পাচ্ছি, সেই সময় সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি আসতে পারেননি। তার সম্পর্কে তার তরফে বারবার ধরে মেসেজ পাঠানো হয়েছে এবং আজকে শেষ পর্যন্ত কিছুটা বরফ গলেছে। শতাব্দী রায়ের সঙ্গে তিনি এসে ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা তিনি করেছেন, এবং যে খবর আমরা পাচ্ছি, এই মুহূর্তে মরিয়া চেষ্টা চালাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি অমিত শাহের সঙ্গে দেখা করতে চাইছেন, এবং এক্ষেত্রে কিছুটা রিজার্ভেশন বিজেপির অন্দরে রয়েছে যে এনডিএ ব্লকে সামিল হলেও কারা আসছেন সেই বিষয়টি নিয়ে কিছুটা সতর্ক বিজেপি। তার কারণ যে বিপুল ম্যান্ডেট তারা পেয়েছেন, সেক্ষেত্রে যে ধরনের নেতারা আসবেন তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যাদের বিরুদ্ধে চুরির অভিযোগ, যারা এর আগে বিজেপি জমানায় যাদেরকে ইডি বা সিবিআই অ্যারেস্ট করেছে, যারা জেল খেটেছে, তাদেরকে যদি আজকে এনডিএতে সামিল করা হয়, এই যে ছবি প্রকাশ্যে আসছে যে ভূপেন্দ্র যাদবের বাড়িতে এমন একজন নেতা পৌঁছচ্ছেন যিনি এর আগে জেল খেটেছেন, এগুলি স্বাভাবিকভাবেই বিজেপির সাধারণ মানুষের কাছে বিজেপিকে জবাবদিহি করতে হবে। সাধারণ মানুষের কাছে বিজেপিকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সরকার গঠনের সঙ্গে সঙ্গেই তারা এই কাজটা করতে চাইছেন না, এবং সেই কারণের জন্যই কিছুটা সময় লাগলো এক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ বাকি নেতারা গত 1 সপ্তাহ বাদে এসে গেলেও তাকে 7 দিন ওয়েটিং লিস্টে থাকতে হলো দিল্লিতে এসে নাম লেখাতে। যদিও যে খবর আমাদের কাছে আছে যে তাকেই এই ক্যাম্পের নেতা বানাতে চান, দলনেতা করতে চান কাকলি ঘোষ দস্তিদার। সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে দলনেতা হিসেবেই চিঠি দেওয়া হবে, এবং সেক্ষেত্রে চিফ হুইপের পদে থাকবেন কাকলি ঘোষ দস্তিদার, এবং তার পাশাপাশি অন্যান্য নেতারা যারা দেখেছি আমরা, অর্থাৎ শতাব্দী রায় তিনি ডেপুটি লিডার হিসেবে সই করেছেন, সেই মতোই এই চিঠি জমা পড়বে এবং সোমবার তারা স্পিকারের সঙ্গে দেখা করবে। নজর থাকবে জ্যোতির্ময়। ওর কোনো গুরুত্বও নেই, ওকে কোনো আমি গুরুত্ব দিও না। তার কারণ হচ্ছে ও যেখানেই থাকুক, যেদিকেই থাকুক, যাক না কেন, একটা বোঝা, লাইবিলিটি। তো সুতরাং এটা বুঝুক যার বোঝার। এই বোঝা বইতে তো ভালোবাসে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি তো বেশিরভাগই তো বোঝা বইছেন, এবং এই বোঝা বইতে গিয়েই তো পশ্চিমবাংলা সাফার করছে। এই বোঝা বইতে গিয়েই তো এই সরকারটা এইসব করে বসলো। এই বোঝা বইতে গিয়েই তো দলটা উঠে গেল, আর এই বোঝা বইতে গিয়েই তো মমতার এই হাল হলো। বেসিক্যালি বাজে লোক, নিজের সারা জীবনে রাজনীতির করেনি, কোনো সংগঠন কোনো কিছু ছিল না। প্রিয়দাস মুন্সির ধুতির খুঁট ধরে আর মমতা ব্যানার্জির আঁচল ধরে এতদূর পর্যন্ত ওই মিষ্টি মিষ্টি কথা বলে পৌঁছেছে। ও কোনোদিনই কারুর লয়াল নয়। ও আর ওর স্ত্রী দুজনেই দুজনের লয়াল। হয়তো
আর এই মুহূর্তে আরো একটা পোস্ট সামনে আসছে। 2019 থেকেও শিক্ষা নেয়নি দল। দিল্লিতে বিদ্রোহী শতাব্দীর সহযাত্রী সুদীপকে নিয়ে জল্পনার মাঝে বেসুরো তৃণমূলের আইটি সেলের প্রাক্তন প্রধান দেবাংশু ভট্টাচার্য। তাসের ঘর তৃণমূলে বিরামহীন বিদ্রোহ। সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সোশ্যাল সাইটে দেবাংশুর পোস্ট, ভবিষ্যতে দল ক্ষমতায় এলে ফের সুদীপ ব্যানার্জিরাই রাজত্ব করবেন। এই দল 2019 থেকে শিক্ষা নেয়নি, তো দেবাংশু যে পোস্ট এই মুহূর্তে এসেছে আমাদের কাছে, যে ছবি দেখছেন আপনারা, 2019 থেকেও শিক্ষা নেয়নি দল। দিল্লিতে বিদ্রোহী শতাব্দীর সহযাত্রী সুদীপকে নিয়ে জল্পনার মাঝেই এবার বেসুরো তৃণমূলের আইটি সেলের প্রাক্তন প্রধান দেবাংশু ভট্টাচার্য। তাসের ঘর তৃণমূলে বিরামহীন বিদ্রোহ। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে সোশ্যাল সাইটে দেবাংশুর পোস্ট, ভবিষ্যতে দল ক্ষমতায় এলে ফের সুদীপ ব্যানার্জিরাই রাজত্ব করবেন। এই দল 2019 থেকে শিক্ষা নেয়নি, তো দেবাংশু। এদিকে শতাব্দী রায়ের সঙ্গে দিল্লিতে আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে এবং জ্যোতির্ময় যে কথা বলছিল যে তিনি বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে চাইছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে টিম মমতা তারা কিন্তু তাদের মতন করে প্রস্তুতি শুরু করে দিয়েছে, যতটা ভাঙন আটকানো যায় আর কি। কালীঘাটে সেখানে গুরুত্বপূর্ণ বৈঠকে মমতা শিবির, আপনাদেরকে সেই ছবি আমরা দেখাবো, তবে তার আগে দেখাচ্ছি আজকে দিল্লিতে যে ছবি দেখা গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায়ের গাড়ি থেকে নেমে ভূপেন্দ্র যাদবের বাড়িতে গেছিলেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়ে গেছে যাতে ভাঙনটা আটকানো যায় কোনো ক্রমে। সেখানেও কিন্তু মমতা শিবিরে বিশ্বস্ত যারা এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত 6:37 পর্যন্ত যারা রয়েছেন তাদেরকে সেখানে দেখা গেছে। সুদীপদার এটা একটা আদতও আছে, বারবার দল টল শিবির টিবির চেঞ্জ করা। সুদীপদাকে নিলে বিজেপির সুবিধা হচ্ছে ওটা তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে একটা পরচুলো পড়া এমপি নিলে তার সঙ্গে একটা চলমান ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি। তো ফলে এগুলো তো থাকবে। এখন মমতাদি যখন দেন তখন তো সুদীপদা তাকে এই করা হবে ওই করা হবে, আজও উত্তর কলকাতার চেয়ারম্যান করে রাখা হবে, নয়না বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি লিডার করা হবে। তো এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝবেন, তার রেসপন্সিবিলিটি তার। এতজনের অমত সত্ত্বেও নেত্রী তাকে ভরসা রেখেছিলেন। যদি এই ধরনের আচরণ হয় এটা তো মানুষ কেউ কাউকে আর বিশ্বাস করতে পারবে না। 4 দিন আগে আমাকে ফোন করেছিলেন সুদীপদা, কুণাল তুমি কোথায়? মমতার বাড়িতে সিআইডি ঢুকেছে। আমি মমতাদির বাড়িতেই আছি। বললো নয়নাও যাচ্ছে তোমাদের সঙ্গে। নয়না দিয়ে পৌঁছননি, সুদীপদা বিজেপি নেতার বাড়ি পৌঁছে গেছে। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী, যাব সৌরভের কাছে। সৌরভ, সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক আন্দোলনের দীর্ঘদিনের সাথে, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন বিক্ষুব্ধদের সঙ্গে ঘোরাফেরা করছেন। জ্যোতির্ময় বলছিল যে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখাও করার চেষ্টা করেছেন একাধিকবার। এখন এটাই তো প্রশ্ন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে কারা কারা রইলেন? আমি নির্দিষ্ট করে বলছি এই মুহূর্তে 6:38 এখনো পর্যন্ত কি খবর? কারণ 48 হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে। সৌরভ, সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সাথী শুধু না, তৃণমূল কংগ্রেস গড়ে ওঠার সময় যে সব নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তার মধ্যে অজিত পাজা সুদীপ বন্দ্যোপাধ্যায়রা অন্যতম। এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় দলের এই চরম বিপর্যয়ের সময়ে কার্যত বিক্ষুব্ধ সাংসদদের সঙ্গে তাকে দেখা গেল বিজেপি নেতার বাড়িতে তিনি যাচ্ছেন, তাও শতাব্দী রায়ের গাড়িতে। এটা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস এবং তার কালীঘাট নেতৃত্বের কাছে একটা বড় ধাক্কা, এবং সেই কারণেই বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় একবার শেষবারের মতো বুঝে নিতে চাইছেন কারা কারা তার সঙ্গে আছেন। আমরা দেখলাম যে অনেক দিন পর আজকে কালীঘাটে এলেন সৌগত রায়। যে সৌগত রায় TV9 বাংলাকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে কোনোভাবেই এদেরকে বিদ্রোহী বলবেন না, বিদ্রোহ কথাটা অনেক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, বিক্ষুব্ধ বলতে পারেন। এমনকি যারা ছেড়ে যাচ্ছে দল তাদেরকেও কিন্তু তিনি আক্রমণ করেছিলেন, এবং তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন সে কথা বারংবার বলছিলেন। আজকে সেই সৌগত রায়কে দেখা গেল কালীঘাটে, তিনি এই মুহূর্তে রয়েছেন কালীঘাটে। এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ছিলেন, এখন শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ এবং সৌগত রায় তিনি আছেন। একথা সত্যি যে যেভাবে সময় বদলানোর সঙ্গে সঙ্গে দলের ঝাঁক সাংসদরা নাম লেখাচ্ছেন অন্য শিবিরে, সেখানে দাঁড়িয়ে সত্যি বলা মুশকিল কজন আছে, কিন্তু আপাতত পুরনো দিনের বেশ কিছু মানুষজন ঘিরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ সৌরভ। কে কি বলেছেন একবার শোনাই। বিজেপির সঙ্গে দেখা করছে। সুদীপদা খুব দুঃখের, সুদীপদা যদি চলে যায়। সুদীপদার তো নিঃসন্দেহে কোনো প্রলোভন আছে,
সুদীপদার যে যদি সুদীপদার ওই রোজভ্যালির ইডি কেসে মাফ হয়ে যায় তাহলে সুদীপদার জন্য রিলিফ পাওয়া যাবে। সুদীপদার সেই জন্য গেছে। সুদীপদার অনেক কিছু আছে নিশ্চয় যার জন্য সুদীপদা আজকে গেছে। এবং আমি আপনাদের বলে রাখি, শুনুন, সুদীপদা যখন জেলে ছিল তখন প্রতিদিন আমি এখান থেকে কী করে বেল পাওয়া যায়, কী করে না পাওয়া যায়, সমস্ত রকম আমি চেষ্টা করেছিলাম। সুদীপদার জন্য অনেক টাকা খরচা হয়েছে। আজকে সুদীপদা যদি মনে করে থাকে, সুদীপদার তো এরকম করার তো একটা অভ্যাস আছে। আগে তৃণমূলে গেল, তৃণমূল থেকে ছেড়ে দিয়ে কংগ্রেসে গেল, কংগ্রেস থেকে এসে আবার তৃণমূলে এলো, কিন্তু মমতাদি অন্ধের মতো তাকে বিশ্বাস করেছে। এবং লাস্ট কথা যেটা হচ্ছে, সুদীপদা কিছুদিন আগে একটা নতুন গাড়ি চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কারণ ওনার গাড়িটা 17 বছর হয়ে গেছে দিল্লিতে, অতটা নতুন গাড়ি চাই। মমতাদি তাকে বলেছে যে এখন গাড়ি দেওয়াটা সম্ভব নয় আমাদের, যদি দলের পুরনো গাড়ি আছে যদি আপনি নিতে চান নিন। অতএব সুদীপদা কিসের জন্য গেছে এটা বলা বড় মুশকিল। আগামী দিনে মানুষ উত্তর দিয়ে দেবে। मेरे साथ सुदीप को 3-4 दिन पहले बात हुआ, बोला अभी मैं कहीं नहीं जा रहा हूँ, अगर कुछ करना है तो आपसे पूछ के करेंगे। लेकिन मैंने देखा कि शताब्दी को साथ लेके बंगाल के ऑपरेशन लोटस के इंचार्ज भूपेंद्र यादव के घर में पहुंच गए। ये कोई पार्टी में रहना या छोड़ना, ये पूरा लोगों का नैतिकता पर निर्भर होता है। किसी को मन में ये लगता है कि ये जो पार्टी आपको इलेक्ट किया उसको आप छोड़ेंगे, तो आपको खुद का सिद्धांत बने लेने पड़ेगा। সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা কারা থাকছে, সম্ভবত সোমবারই পর্দা উন্মোচন হবে। মানে একেবারে সশরীরে হয়তো হাজির হতে পারেন সাংসদরা, মানে যারা বিদ্রোহী তারা হয়তো হাজির হবে। দেখুন, শুধুমাত্র হাজিরা নয়, স্পিকারের কাছে যাওয়ার কিন্তু কথা রয়েছে। স্পিকারের কাছে গিয়ে তারা কিন্তু জানাবেন, সশরীরে হাজিরা দেবেন, আর ওই দিনই আলাদা ব্লক গঠনের আবেদন জানাবেন বিক্ষুব্ধ সাংসদরা। সূত্রের খবর, আগামীকাল মানে রবিবার বিকেলের মধ্যেই বিক্ষুব্ধ সব সাংসদকে দিল্লিতে পৌঁছতে নির্দেশ দেওয়া হয়েছে। আর রবিবার সন্ধ্যাবেলা দিল্লিতে পৌঁছতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এর আগে আমরা গতকালই আপনাদের দেখিয়েছিলাম যে TV9 দেখিয়েছিল যে ইতিমধ্যে বেশ কিছু বিদ্রোহী তৃণমূল সাংসদের সই সেটা একেবারে প্রকাশ্যে এসেছে। তারপর সোমবার কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। তার আগে আপনাদের শোনাবো গতকাল মুর্শিদাবাদের বিদ্রোহী তৃণমূল সাংসদ আবু তাহের খান ঠিক কি দাবি করেছিলেন। কলকাতায় যেটা হয়েছে, 64 জন প্রায় এমএলএ একসঙ্গে মিলে মিশে একাকার হয়ে তারা বিরোধী দলনেতা তৈরি করেছে। আমরাও দিল্লিতে 20 জন 21 জন এমপি একসঙ্গে একটা ফোরাম তৈরি করা হয়েছে। আমরা ইস্যুভিত্তিক যখন প্রয়োজন হবে আমরা নিজেরা পরিচালনা করে আমরা ইস্যুভিত্তিক কোথাও সমর্থন করব না, কি হবে না হবে আমরা ঠিক করব স্বাধীনভাবে। এতদিন আমাদের বসে থাকতে হতো কখন কলকাতা থেকে আমাদের কাছে কোন মেল আসবে। পার্লামেন্টের ফ্লোরে মিনিটে মিনিটে সিদ্ধান্ত পরিবর্তন হয় বিরোধী দল যখন একত্রিত থাকি, কি করব কি না করব। আর প্রতিনিয়ত আমরা কলকাতার মুখাপেক্ষি হয়ে কি বলছে তার জন্য শোনার অপেক্ষায় থাকতাম। আমরা বিরাট বিপদে ছিলাম পার্লামেন্টের ভিতরে, কারণ আমাদের যিনি নেতা ছিলেন ফ্লোরে তিনি তো পার্লামেন্টে ঠিকভাবে যেতেন না, একদিন দুদিন হয়তো যেতেন, আর বাকিটা আমাদেরকেই ফেস করতে হতো। সুতরাং আমাদের অনেক অসুবিধা হতো। সঠিক আমরা সই করেছি, সঠিক আমরা 21 জন এমপি সই করে আমরা একটা আলাদা গোষ্ঠী তৈরি করেছি। আইপ্যাক নামক সংস্থা আমাদের ক্ষতির অন্যতম কারণ, এবং সেটা পরিচালনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই দুয়ে মিলে বাংলায় তৃণমূল কংগ্রেসকে ক্ষতির এবং একটা সাধারণ এমন বাজে জায়গায় পৌঁছে দিয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নয়াদিল্লি থেকে আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকার রয়েছেন। জ্যোতির্ময়, 19 জনের তালিকা প্রকাশ্যে এসছে, আর আবু তাহের খান তার বক্তব্য অনুযায়ী 21 জন সাংসদের কথা তিনি বলছেন। যদি ধরে নেওয়া যায় 20 নম্বর বিদ্রোহী তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় হন, তাহলে 21-এ কে? দেখো, প্রত্যেক দিনই নতুন নতুন চমক সামনে আসছে, অর্থাৎ অনেকেই
প্রাথমিকভাবে তারা বোঝানোর চেষ্টা করেছেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, তারা তৃণমূলের সঙ্গে রয়েছেন। আমরা পরবর্তী ক্ষেত্রে দেখেছি যে তারা দিল্লিতে এসে স্বাক্ষর করে গিয়েছেন। যেমন দেব, তিনি সংবাদ মাধ্যমের সামনে বলছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। যখন তিনি এই দাবি করছেন তখন তিনি দিল্লিতে এসে তার স্বাক্ষর করে দিয়ে চলে গিয়েছেন। স্বাভাবিকভাবেই এই যে 21 নম্বর সাংসদ যার কথা আবু তাহের খান বলেছেন যে 20 জন নয় আদতে 21 জন থাকবে এই তালিকায়, সেই ব্যক্তি কে হন আমাদের নজর সেদিকে থাকবে। যে খবর সূত্র মারফত আসছে যে একজন সিনিয়র এমপি তিনি থাকতে পারেন এই 21 নম্বরে। আগামীকাল দিল্লিতে প্রত্যেককে পৌঁছে যেতে হবে। আমাদের কাছে সূত্র মারফত যে খবর, কাকলি ঘোষ দস্তিদারের বাড়িতে একটি বৈঠক হবে, সেখানে প্রাথমিকভাবে যাবতীয় প্ল্যান তৈরি করে ফেলা হবে। তারপরে সোমবার তারা স্পিকারের কাছে যাবেন এবং সেখানে গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে চিঠি ইতিমধ্যেই জমা পড়েছে, তারা দাবি জানাবেন যে তাদেরকে প্রকৃত তৃণমূল হিসেবে এনডিএতে সামিল করা হোক। ধন্যবাদ। স্পিকার ছিলেন না দিল্লিতে, আরো কিছু আমাদের ইন্টারনালি কিছু কথাবার্তা ছিল, এই জন্য চিঠিটা আনছিলাম না। এবং এটাও বলেছিলাম 2-3 দিন ওয়েট করবো, বেশি দিনও না, আসবে। কারণ আমরা জানি যে কি সই হচ্ছে, কতজন সই হচ্ছে, সব জানি তো। তারপরেও ওরা প্রেস মিট করে বলে যাচ্ছে। এখন তো প্রমাণ হলো যে ওরা মিথ্যে, আমরা সত্যি। এরপরে কি হবে? এরা তো তৃণমূলের সৎসর্গ ত্যাগ করলো, তাহলে কি এরা বিজেপিতে দাঁড়াবে না কি হবে? এইখানে আপনাদের অ্যাপ্রোচ এখনো কিছু নয়, ভবিষ্যতে বলবে। আপাতত আপনারা এমপি হিসেবে সার্ভিস দিয়ে যাবেন। হ্যাঁ, একদম। এবং সেটা স্টেট গভর্নমেন্টের সঙ্গে কাজ করলে অনেক বেশি সুবিধা হবে। এবং এখানকার সিএম, এখনকার সিএম সে কমিটমেন্টও করেছে যে আমাদের হেল্প করবে এবং আমাদের ডেভেলপমেন্টে আরো সাপোর্ট দেবে, মানে এমপি লাইট ছাড়াও। আর এই যে তৃণমূলের কিছু ঘনিষ্ঠ বৃত্ত যারা এখনো মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছে, তারা বলছেন যে আপনারা এতদিন ধরে ওনার টিকিটে জিতলেন, এখন ওনাকে ছেড়ে যাচ্ছেন, এটা বিশ্বাসঘাতকতা। এইখানে কি বক্তব্য? এতগুলো লোক, মানে যদি সংখ্যা, দেখুন কোনো কিছু জিত বা কোনো কিছু জয় ভোটিং হয় কেন? তার মানে কতজন মানুষ কি চাইছে সেটাই তো আলটিমেটলি জাজমেন্ট কি দেয়, যে সেটাই ফাইনাল, তাই না? তো তার মানে এতগুলো লোক চাইছে মানে সেটাই সঠিক, কিংবা সেটাই এই মুহূর্তে পছন্দের জিনিস, বা সেটাই একটা জায়গা। এখানে যখন কি নাম 28 জনের মধ্যে 19 জন যদি উল্টো হতো, 19 যদি না আসতো, 4 জন যদি আসতো, তাহলে সেটা বিশ্বাসঘাতকতার জায়গা আসতো। সেখানে যখন এতগুলো লোক, মানে উল্টো সংখ্যা, যখন বেশি সংখ্যা যখন এসে গেছে, তার মানে হচ্ছে এতগুলো মানুষের ভাবনা, এতগুলো মানুষের অভিযোগ, এতগুলো মানুষের চিন্তা ভাবনা সব এক হয়েছে। তাহলে আমার মনে হয় সেটাকে রেসপেক্ট দেওয়া উচিত। আমার মনে হয় না যারা বিশ্বাসঘাতক বলছে তারা কতদিন বিশ্বাসযোগ্য থাকে সেটাও আগামী দিন তুলবে। এটুকু বোঝা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে প্যারাশুট জাম্পিং করে নামা এবং তৃণমূল নামক দলটাকে হাইজ্যাক করে পার্সোনাল প্রপার্টিতে পরিণত করা বা তৈরি করা, এটা অনেকেই ভালো মতো মেনে নিতে পারেননি বলে মনে হচ্ছে। তারই ফল এসব দেখা যাচ্ছে। সুদীপদা মমতাজি প্রচুর ইন্টেলিজেন্স পেয়েছে, সবাইকার সব অভিযোগ নস্যাৎ করে দিয়েছে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। আপনি জানেন যে ইভেন তাপস রায় পর্যন্ত চলে গেছে বোধহয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। 2019-এ তাপস রায় কন্টেন্ডার ছিল পার্লামেন্ট সিটে, সেটাও পর্যন্ত রিজেক্ট করে দিয়েছিল সুদীপ দা বলে। একটা অসম্ভব ভালোবাসা, স্নেহ, রেসপেক্ট সুদীপ দার জন্য রয়েছে, কারেক্ট? সেই সুদীপ দা আজকে চলে গেছে। যেমন সুদীপ দার জন্য আমরা অনেকটা হারিয়েওছি যারা দল থেকে চলে গেছে বলে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার 3-4 দিন আগেই কথা হয়েছিল। উনি বললেন কিছু করলে একসাথে করবো। তারপর উনি চলে গেলেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে। ভূপেন্দ্র যাদব হচ্ছে বেঙ্গলের অপারেশন লোটাসের ইনচার্জ। তাতে যা বোঝা যায় তাই বোঝা যাবে। এই অঞ্চলের মানুষ নিশ্চিন্তে ছিল, শান্তিতে ছিল যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের হাতে আর ক্ষমতা নেই। কারণ এই কানকাটা দেবুদের মতো যারা নেতারা ছিল, তাদের যা দৌরাত্ম্য, শুধু তো একটা সুরেন্দ্রনাথ কলেজ নয়, গলিতে অলিতে গলিতে বাজারে যেভাবে টাকা তোলা হতো, মানুষ খুব নিশ্চিন্ত ছিল যে এদের হাত থেকে ক্ষমতা চলে গেছে। কিন্তু আবার সেই যদি তারা ভোল পাল্টি করে আবার যদি শাসকের দিকে চলে যায়,
মানুষের আজকের রাত্রিটা আবার ঘুমানো কষ্টকর হয়ে যাবে। শুধু যে তৃণমূলের পৃথক ব্লক তৈরি হবে তা কিন্তু নয়, যেমনটা জানা যাচ্ছে যে বিক্ষুব্ধরা তারা দাবি করবেন কর্তৃত্ব, প্রকৃত তৃণমূল হিসেবেই নিজেদের দাবি করবেন জানিয়েছেন বিদ্রোহী তৃণমূল সাংসদ জগদীশ বসুনিয়া। তৃণমূলের চেয়ারপারসন মমতা থাকলেও সিদ্ধান্ত নেবেন তারাই, ধাপে ধাপে তৃণমূলের প্রতীক ও তহবিলও দাবি করবেন বলে জানিয়েছেন জগদীশ বসুনিয়া। আপনাদের পরিচয় কি হবে? আপনারা কি প্রকৃত তৃণমূল হিসেবে নিজেদের দাবি করবেন? 100 বার আমরা প্রকৃত তৃণমূল হিসেবেই নিজেদের দাবি করব, কারণ আমাদের সঙ্গে 19 জন সাংসদ আছে। দলের নিয়ম অনুযায়ী 2/3 মেজরিটি নিয়ে আলাদা যখন কোনো হয় তখন তারা প্রকৃত সেই অংশটার দাবিকে করতে পারে। কিন্তু নির্বাচন কমিশনের কাছে যে রেকর্ড রয়েছে সেখানে দলের চেয়ারপারসন তো মমতা বন্দ্যোপাধ্যায়। সে চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেও আমরা সংখ্যাগরিষ্ঠ সাংসদরা যে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে মানতে হবে। পার্টির লোগো, পার্টির ফান্ড, তাহলে তো সব কিছুর ওপর আপনাদের কর্তৃত্ব তৈরি হবে। সেটা পরবর্তীকালে ধাপে ধাপে সে ব্যাপারটা আসবে, নিশ্চয়ই আপনারা জানতে পারবেন সেটা। আপনারা কি ইলেকশন কমিশনের কাছে এই বিষয়ে আবেদন জানাবেন? অবশ্যই জানাবো। পার্টির কর্তৃত্ব আপনাদের হাতে নেওয়ার জন্য অবশ্যই সে প্রক্রিয়া চলছে। আগে প্রথম প্রক্রিয়াটা আমাদের পার্লামেন্টের কাজটা আগে শেষ হোক, তারপরে ধাপে ধাপে আমরা বাদল অধিবেশন হবে, তার আগে বাদল অধিবেশনের পরবর্তীকালে আমরা এই কাজগুলো করব। এদিকে তৃণমূলের দুর্নীতি, বিগত তৃণমূল সরকারের অনুন্নয়ন নিয়ে সরব হয়েছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। প্রথমে কাজ খুব ভালো শুরু হয়েছিল, 2011-র পরে খুব ভালো কাজ হচ্ছিল, উন্নয়ন হচ্ছিল। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে কাজ করছিলেন, কিন্তু ক্রমে ক্রমে তার মধ্যে যে অন্যায়গুলো ঢুকে পড়েছে, যে কাটমানির যে কালচার ঢুকে পড়েছে, আপনারা দেখছেন। আমি কি বলবো, শিক্ষাক্ষেত্রে দেখুন কি নৈরাজ্য, স্বাস্থ্যক্ষেত্রে দেখুন কি হয়েছে। আরজি করার মতন ঘটনা আমাদের প্রত্যক্ষ করতে হবে, এটা কি আমরা কোনোদিনও অল্প বয়স থাকার সময় বুঝতে পেরেছি? বিভিন্ন ক্ষেত্রে যে অনুন্নয়ন, শিল্পায়ন হয়নি, চাকরি নেই, এইসব বিভিন্ন বিষয়ে কোনো আমরা উদ্যোগ দেখিনি, সেটাই আমাদেরকে ঠেলে দিয়েছে। এবার যদি সংখ্যাগরিষ্ঠতা না থাকে তাহলে কোনো সংসদীয় দলের লোগো এবং পার্টি ফান্ডের কি হতে পারে, বিস্তারিতভাবে বুঝিয়ে বললেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দেবাশিস করগুপ্ত। কোনো সংসদীয় দলের দুটো উইং, একটা হচ্ছে লেজিসলেটিভ উইং, সেখানে রয়েছেন এমএলএ এবং এমপিরা, আরেকটা হচ্ছে অর্গানাইজেশনাল উইং, সেখানে রয়েছেন যারা সাংগঠনিক ডেলিগেটস, তারা অফিস বেয়ারার্স অ্যান্ড ডেলিগেটস। এদের সংখ্যাগরিষ্ঠতায় যাদের দিকে থাকবে ইলেকশন কমিশন প্রতীক তাদেরকেই দিয়ে থাকেন, এবং এটা ফান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। যেহেতু সংখ্যাগরিষ্ঠকে নির্ধারণ করতে পারছেন না, এরম পরিস্থিতি যদি হয়, তাহলে ওই ফ্রিজ করে দিয়ে নতুন সিম্বল উভয় পক্ষকে দিতে পারেন। ঘটনাটা আদালত পর্যন্ত করাতে পারে, যেহেতু জুডিশিয়াল রিভিউ হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। ফলে এটা শেষমেশ আদালতেও এই বিতর্ক, যদি পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা না থাকে, তাহলে আদালতের শরণাপন্ন হয়ে এটা ঠিক করা যেতে পারে। দেখুন, তৃণমূলে এখনো ভাঙা গড়ার খেলা চলছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় শিবির ভাঙছে আর বিক্ষুব্ধ শিবির তারা ঘুরছে। ঠিক এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে এখনো রয়েছেন কুণাল ঘোষ, বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক, ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। তিনি লিখেছেন একদম শুরুতেই, ক্ষমতার সঙ্গে সঙ্গে নিজের সুবিধা মতন বদল করতে পারছি না, করছি না। তবে ওই পোস্টে কুণাল ঘোষ আরও একটা লেখা লিখেছেন যেটা জল্পনা বাড়িয়েছে। তিনি লিখেছেন, দেখি সময় কি বলে। তাহলে কি কোথাও গিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন? এই পোস্ট দেখার পর অনেকেই কিন্তু এই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। রামমোহন, রামকৃষ্ণ, বিদ্যাসাগর বা রবীন্দ্রনাথের যে কোনো কথার ভাবার্থ ভাব সম্প্রসারণ করলে মাধ্যমিকে 10-এ 7 পাবো না, 10-এ 9 পাবো, এই নিয়ে চিন্তা হয়। কুণাল ঘোষ কোথায় কি লিখেছেন সেটা নিয়ে আবার তার ভাবার্থ ভাব সম্প্রসারণ বিজেপির দপ্তর থেকে আমরা দেব না। ওনারা ওনাদের মতন লেখেন, মানুষকে এখন আনন্দ দেন, নির্মল আনন্দ। এই সারাদিন কাজের ফাঁকে মানুষ এসব লেখাপড়া, আপনাদের এইসব দেখানো নিয়ে নির্মল আনন্দ পান।
সিপিআইএম কুণাল ঘোষের পোস্ট দেখছেই না। আমাদের দেখার জন্য পৃথিবীতে আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। কুণাল ঘোষ তৃণমূলে থাকলেন কি তৃণমূলে থাকলেন না, তাতে আমার পৃথিবীতে কারোর কিছু যায় আসে না, আমাদের কিছু যায় আসে না। আমাদের তৃণমূল দলটাকে দেখলে করুণা হচ্ছে। একটা সময় দলটা ছিল, আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না, তার আগে দলটাই উঠে গেল। এখন এমন অবস্থা হয়ে গেছে, কোনো তৃণমূল নেতা তৃণমূল করছে কিনা তাই নিয়ে আপনাদেরকে খবর করতে হচ্ছে, আলোচনা করতে হচ্ছে। তবে এইটুকু, আমার কুণাল ঘোষের কথা যদি বলেন, আমি দেখলাম কদিন আগে উনি আপনাদেরকেই খুব গর্ব করে বলছেন যে আমি মমতা ব্যানার্জির সঙ্গে আমি বেইমানি করবো না, মমতা ব্যানার্জির সঙ্গে আমি শেষ পর্যন্ত থাকবো। উনি যখন এটা বলছেন, আমার মনে হলো উনি বলতে চাইছেন আসলে যে আমি মমতা ব্যানার্জি শেষ দেখে ছাড়বো। বাকিরা হয়তো মমতা ব্যানার্জিকে ফেলে চলে গেছে, উনি তৃণমূলের মধ্যে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যতটা পথে বসানো এখনো বাকি আছে উনি পথে বসিয়ে দিয়ে তারপরে একেবারে তৃণমূলের একদম অন্তর্জলি যাত্রা করে তৃণমূলের শ্রাদ্ধে নেমন্তন্ন খেয়ে তারপর বাড়ি যাবেন। সেটা হয়তো ওনার উদ্দেশ্য হয়ে থাকতে পারে, কিন্তু বাংলায় এখন যা চলছে, বিজেপির আক্রমণ, এই বুলডোজার দিয়ে লোকের দোকানপাট ভাঙা হচ্ছে, আমরা সেই লড়াইতে কি কোন তৃণমূলের নেতার মান হলো, অভিমান হলো, কি কোন দলে গেল, আমাদের এগুলো যায় আসে না।